12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ, একই দিনে গণভোট, মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর। তফসিল দেশের রাজনীতির জন্য নতুন অধ্যায়, মন্তব্য ফখরুলের, স্বাগত জানিয়েছে জামায়াত। ইসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপি। নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত হবে না বললেন তারেক রহমান, সতর্ক না হলে হুমকিতে পড়বে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব। নির্বাচনকারীর উপদেষ্টা পরিষদ একই থাকবে বললেন প্রেস সচিব। জোট করলেও ভোট নিজ প্রতীকে রায় হাইকোর্টের। অপমানিত বোধ করছে রাষ্ট্রপতি, নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান, সাক্ষাৎকারে জানালেন রয়টার্সকে। সিসিইউ থেকে আইসিইউতে খালেদা জিয়া, নেতাকর্মীদের ভিড় না করার পরামর্শ, মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান। এবং রাজশাহীর তানোরে নলকূপে গর্তে পড়ে যাওয়ার শিশু 32 ঘন্টা পর উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ, মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর। প্রার্থীরা প্রচারণার জন্য সময় পাবেন 19 দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, হাজারো শহীদের রক্তের উপর দিয়ে হচ্ছে আগামী নির্বাচন। জাতির কাছে দেয়া ওয়াদা রক্ষায় স্বচ্ছ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান সিইসি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। অনিশ্চয়তার কুয়াশা সরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন নিশ্চিত প্রভাতের দিকে। বছর জুড়ে রাজনীতির ডামাডোল, রাজপথের উত্তাপ, সমঝোতার দীপ্তি সব সামলে ঘোষণা করা হলো ভোটের দিনক্ষণ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জনগণের প্রতিনিধিত্বশীল মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। প্রার্থিতা নিয়ে আপিল 11 জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে 12 থেকে 18 জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি শুরু হবে প্রচারণা, চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এবার অনলাইনে মনোনয়ন জমার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। ভয়, ভীতি আর সীমাবদ্ধতা উপেক্ষা করে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান সিইসি। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। অবশেষে ভোটের মহাযজ্ঞের চূড়ান্ত প্রান্তরে দেশ। তফসিল ঘোষণার মধ্য দিয়ে সংশয় আর শঙ্কার ঝড় থেমে দিগন্ত জুড়ে জ্বলে উঠেছে
আশার আলো। রাজনৈতিক নদীতে বইছে নতুন স্রোত। এই স্রোত শান্ত হবে নাকি উত্তাল তা হয়তো সময় ঠিক করবে। তবে জাতির সামনে সুযোগ এসেছে সঠিক নেতৃত্ব বেছে নেয়ার, প্রজন্মের ভবিষ্যৎকে সঠিক হাতে তুলে দেওয়ার। নির্বাচন কমিশন থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 42,761টি ভোট কেন্দ্রে ভোট দেবেন মোট 12,76,95,183 জন। প্রবাসী ভোটারদের জন্য রয়েছে পোস্টাল ভোটের ব্যবস্থা। সেই সঙ্গে কারাবন্দী সহ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন দেশের 3 ক্যাটাগরির নাগরিক। বিস্তারিত আলী আকাশ আকাশের রিপোর্টে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিইসি। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জনমানুষের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 6,28,79,042 জন। পুরুষ ভোটারের সংখ্যা 6,48,14,907 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,234 জন। আসন্ন নির্বাচনে প্রায় 13 কোটি ভোটারের জন্য সারা দেশে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে 42,761টি, আর ভোট কক্ষ থাকবে 2,44,649টি। শুধু দেশে অবস্থানকারীরাই নয়, আসন্ন নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরাও। এই অ্যাপের মাধ্যমে প্রথমবারের মতো কারাবন্দীরাও দিতে পারবেন ভোট। পাশাপাশি নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী ও নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাও ভোট দিতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে। সবাইকে আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ ও পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সুন্দর নির্বাচন অনুষ্ঠান, আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পরিচালনার জন্য 69 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ইসির নিজস্ব কর্মকর্তা রয়েছেন 3 জন। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সহ 64 জেলার ডিসিরা দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে। এছাড়া নির্বাচন কমিশনের 3 জন কর্মকর্তাও 4টি আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। চট্টগ্রাম 11 আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং খুলনা 3 সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এ নিয়ে এবার প্রথমবারের মতো 69 জন রিটার্নিং কর্মকর্তা সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি থেকে শুরু করে জামায়াতে ইসলামী তফসিলকে স্বাগত জানালেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। অঙ্কন চৌধুরী রিপোর্ট। নির্বাচনী তফসিল প্রকাশকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা হিসেবে বর্ণনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তফসিল ঘোষণার পর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার যে ভাষণ জাতির উদ্দেশ্যে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা মনে করি যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে। একইভাবে নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। কিছুটা অনিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম। তো আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। জাতির সাথে সাথে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটর কার্যালয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ অভিযোগ করেন। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে
তারা অনেক জায়গায় সদিচ্ছার পরিচয় দিয়েছেন, আমরা কিন্তু সর্বাংশে তাদের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না। এদিকে তফসিল ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এটা চিহ্নিত হবে। কিছু চ্যালেঞ্জ আছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত হওয়া যায়নি। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ঘনিয়ে আসায় দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, রোজার সামনে রেখে খেজুরের উপর 15% কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মেট্রো রেলের উপর আরোপিত করও প্রত্যাহার করা হয়েছে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছেন। তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রি থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হস্তে দমন করা হবে। যারা এইটা আনলফুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ছোট দলকে ভোট করতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজির ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচন জোট গড়লেও প্রতিটি দলকে নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহিদুল আজম। গত 26 নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে, এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল চাওয়া হয়। আসন্ন নির্বাচনকে গুরুত্ব না দিলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিশেষ কর্মসূচির 5ম দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীদের প্রার্থিতার ঊর্ধ্বে গিয়ে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন তামিম মাহবুব। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী বিএনপির বিশেষ কর্মসূচির 5ম দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারী অধিকার, নারীদের স্বাবলম্বী, যুবকের কর্মসংস্থান, কৃষকদের জীবনমান উন্নয়ন সহ 8টি বিষয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপি ছাড়া অন্য দলগুলো জনগণের মূল সমস্যা ও সমাধান নিয়ে কথা না বলে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিয়ে তাদের সচেতন ও সমর্থন আদায় করতে হবে। দেশ এবং মানুষ নিয়ে আমাদের যে দলীয় যে পরিকল্পনা, দেশ এবং মানুষকে ঘিরে, এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর আসন্ন নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে গুরুত্ব সহকারে না নিলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সামনের নির্বাচন যা ভাবছেন তা না। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এ সময় নির্বাচিত হলে শুধু দলের জন্য নয়, দেশের সব মানুষের হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আপনি যখন সরকার গঠন করবেন তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন। আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই
প্রত্যেকের সরকার আপনারা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ ১৯ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় এড়াতে বিএনপি নির্দেশনা দিলেও সকাল থেকে আসতে শুরু করে নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় রাজনৈতিক দল ও দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতায় দোয়া চান তারা। এদিকে খালেদা জিয়াকে আপাতত এভারকেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলভি রায়হান। আলভি, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা নতুন কোনো তথ্য জানিয়েছে কিনা, আপনাকে কি জানতে পেরেছেন আপনি আমাদের জানান। ধন্যবাদ জেসিকা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে দীর্ঘ ১৯ দিন যাবৎ বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার সর্বশেষ তথ্য আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে তার শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে এবং তার রক্তের অক্সিজেনের পরিমাণ কিছুটা কমেছে। তার ফুসফুস এবং অন্যান্য অর্গানগুলোকে রেস্ট দেওয়ার জন্য তাকে কিন্তু ইলেকট্রিক ভেন্টিলেটরে রাখা হয়েছে। এসব তথ্য আমাদেরকে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের প্রধান যিনি রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। তিনি আমাদেরকে আজ সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে এই তথ্যগুলো জানিয়েছেন। এছাড়া গতকাল কিন্তু তার পার্সোনাল ডাক্তার যিনি রয়েছেন জাহিদ হোসেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তার অবস্থা আগের থেকে কিছুটা উন্নতির দিকে, তবে বিদেশে নেয়ার মতো অবস্থা তার এখনো হয়ে ওঠেনি। যদি সেটা হয় তাহলে অবশ্যই তারা বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করবেন। এছাড়া তার যে ছেলে রয়েছেন জনাব তারেক রহমান, তিনি প্রতিনিয়তই তার খোঁজ খবর নিচ্ছেন এবং ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু এখানে আসছেন, প্রতিনিয়তই তার খোঁজ খবর নিচ্ছেন এবং ডাক্তারদের সাথে বোর্ড মিটিং করছেন। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। আলভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি সম্পর্কে এভারকেয়ারের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলভি রায়হান। আসন্ন ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সেই সঙ্গে নিজেকে অবহেলিত ও বঞ্চিত উল্লেখ করে অপমানিত বোধ করার কথাও জানান তিনি। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তনিমা ইসলামের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণে অপমানিত ও বঞ্চিত বোধ করেছেন তিনি। সেই সঙ্গে গত কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে পাশ কাটিয়ে চলছেন এবং দীর্ঘ 7 মাস তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। এমনকি এক রাতেই দেশের সব দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলায় অপমানিত বোধ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আরও জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার। সেনাপ্রধানের ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। 2023 সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। কিন্তু গত বছরের ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছাড়লে তিনি হয়ে ওঠেন দেশের সর্বশেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। তবে ক্ষমতার কাঠামোয় রাষ্ট্রপতির ভূমিকা এখনো সাংবিধানিক ও আনুষ্ঠানিকই। পরিস্থিতি স্বাভাবিক করতে এসব বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো সাড়া পাওয়া যায়নি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদ বেঁচে নেই। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বৃহস্পতিবার রাত 10টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 40 ফুট মাটি খনন করে 32 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। কাজী শাহিদের রিপোর্ট, জানাচ্ছেন তামিম মাহবুব। রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে 32 ঘন্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত 9টার দিকে মাটির নিচে 40 ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে আনার পর রাত 9:40 শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান বিষয়টি নিশ্চিত করেন। বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি কোনো মতে রেসপন্স করছে না দেখে আমরা 9:40 তাকে আসলে মৃত ঘোষণা করি। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী শিশুটিকে উদ্ধারের কথা জানান। গেল বুধবার বেলা 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ নামে 2 বছরের শিশুটি। স্থানীয়রা জানান, তানোরের কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের গসিরউদ্দিন নামে এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটি যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাট করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন গর্তর সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে বুধবার দুপুরের দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় 8টি ইউনিট। 40 ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয়। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আইডিএলসি জনতার ভোট। ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনাময় জেলা ঠাকুরগাঁও। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জেলার 3টি আসনেও বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে আর ভোটাররাও তৈরি তাদের জনপ্রতিনিধি বেছে নিতে। তবে এ জেলার অন্যতম স্বাস্থ্য খাত। রাস্তাঘাটের অবস্থাও নাজুক। একই সঙ্গে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টির দাবি ভোটারদের। ঠাকুরগাঁও থেকে সহকর্মী শাকিল আহমেদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, হরিপুর ও রানীশংকৈল এই 5টি উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালাম, জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, এনসিপির প্রার্থী রবিউল ইসলাম। ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান, জামায়াতের প্রার্থী মিজানুর রহমান, এনসিপির প্রার্থী গোলাম মুর্তজা সেলিম। স্থানীয়দের দাবি, ভোট এলেই প্রার্থীরা নানামুখী উন্নয়নের পরিকল্পনার কথা বললেও তা বাস্তবায়ন হয় না। তাই এবার সুযোগ এসেছে সঠিক প্রার্থীকে বেছে নেয়ার। ঠাকুরগাঁও 1 আসনে 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত 10টি সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায় এ আসনে আওয়ামী লীগ 7 বার, বিএনপি 2 বার ও জাতীয় পার্টি 1 বার জয়ী হয়। আর 2 আসনে 2 বার কমিউনিস্ট পার্টি, 1 বার বিএনপি, 1 বার জাতীয় পার্টি আর 7 বার আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়। ঠাকুরগাঁও 3-এ জাতীয় পার্টি 3 বার, ওয়ার্কার্স পার্টি 1 বার, কমিউনিস্ট পার্টি 1 বার আর আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা 2 বার করে জয় পেয়েছে। ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনাময় জেলা ঠাকুরগাঁও। 3টি সংসদীয় আসন নিয়ে এই জেলায় গত আওয়ামী লীগ সরকারের আমলে লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া। তাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে ভোটারদের প্রত্যাশা তারা জেলার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঠাকুরগাঁও। গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখতে রাজনৈতিক দল ও পরবর্তী নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আলাদা সচিবালয় গঠনের মধ্য দিয়ে বিচার বিভাগের দায়িত্ব আরও বেড়ে গেল বলেও জানান প্রধান বিচারপতি। আর আলাদা সচিবালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হলো বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। অধ্যাদেশ জারির 11 দিনের মাথায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। এখন থেকে অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফলক উন্মোচন করে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি, আইনজীবী ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এ সময় আইন উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে রাজনৈতিক প্রভাব মুক্ত হলো বিচার বিভাগ। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না, এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। আর গণতন্ত্র আইনের শাসন বজায় রাখতে সব রাজনৈতিক দল ও নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। এর আগে ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিচার বিভাগ ১৬ মাসে সরিয়েছে ১৫ বছরের জঞ্জাল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে কথা বলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ নিয়ে আরও শুনানির জন্য ৫ মাস দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্র বিলোপ করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও দাবি করেন আইনজীবীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আলিয়া কাসাকাশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয় পঞ্চম সংশোধনীতে। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হওয়া সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ কয়েকজন। গেল বছর ১৭ ডিসেম্বর আলাদা দুটি রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। পরে সুজন সম্পাদক সহ ৪ জন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ৬ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ নিয়ে শুনানি করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ১৫ বছরের জঞ্জাল সরানো হয়েছে ১৬ মাসে। সব পক্ষের বক্তব্য শুনে ৫ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি, আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পর্যন্ত সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। এই মামলাটির আজকে শুনানি স্থগিতের অর্থ এই নয় যে মামলাটি ওনারা বিচার বিশ্লেষণ করবেন না। ওনারা বলেছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল যেখানে লিভ গ্রান্ট করেছেন, এই আপিলটি শুনানি করবেন। সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং ৫ই মার্চ ২০২৬ তারিখে শুনানি করবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ গণভোটে আটকে থাকা সিদ্ধান্ত বিবেচনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সংসদের সিদ্ধান্তের জন্য এই অপেক্ষা বলে জানান আইনজীবীরা। যেহেতু নির্বাচন আগামী খুব কয়েকদিনের মধ্যেই হবে, অল্প কিছুদিনের মধ্যে, এই নির্বাচন সমাপ্ত না হওয়ার আগে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রদান করা সঠিক হবে না। এদিকে আদালতের কাঁধে বন্দুক রেখে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা বন্ধের আবেদন জানান আইনজীবী সারা হোসেন। যে ভবিষ্যতে যেই পরিবর্তনগুলো, যে সংশোধনগুলো আসবে আমাদের সংবিধানে, সেটা এখনকার প্রেক্ষাপটে আসবে। আমরা ২৪-এর আমাদের যে অভিজ্ঞতা সেটার প্রেক্ষাপটে আসবে, কিন্তু তার মানে না যে মুক্তিযুদ্ধে অর্জিত যে আমাদের মূল্যবোধগুলো সেগুলো আমরা এখন চুরমার করে দেব। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্র বিলোপ করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও দাবি করেন আইনজীবীরা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। এবার পরিবারের জন্য নয়, বরং নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক। স্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে ফ্ল্যাট গ্রহণের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। এদিন উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়ে দুদকের সামনে মানববন্ধন করে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। ফজলা আদিত্যের রিপোর্ট। Tulip Siddiq,
রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে ভবন নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন। চলতি বছরের 15 এপ্রিল এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 আইন কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। চলতি বছরের জুলাই মাসে মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে, ঠিক তখনই মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে তদন্ত 3 মাসের জন্য স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলেও দুদক তদন্তের অনুমতি পায়নি। বিকল্প কোনো উপায় না পেয়ে দীর্ঘ 5 মাস পর টিউলিপের সঙ্গে থাকা আসামি খসরুজ্জামানকে বাদ দিয়ে আপাতত চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক। মহামান্য হাইকোর্টে একটি পিটিশন, ক্রিমিনাল পিটিশন নাম্বার 3138.2025 রুজু করার কারণে তার অংশটুকু এখনই চার্জশিটে তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকায় পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জনতা ব্যাংক থেকে অ্যাসালমের 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে 9,428 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলাদা 5 মামলা করেছে দুদক। এই 5টা মামলায় আত্মসাৎকৃত এবং স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর সংক্রান্ত মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধে টাকার পরিমাণ হচ্ছে 9,428,59,63,998.91 টাকা। এদিন উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আহমেদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। দুদকের সেগুনবাগিচা কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা। 2 উপদেষ্টার অধীনে গত 17 মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র প্রকাশের দাবি জানান তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের উপর হামলার মূল পরিকল্পনাকারী। শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে হামলা করান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন জবানবন্দি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় অন্তর্বর্তী সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ তাকে সেফ এক্সিট দিতে চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম সহ ছাত্রলীগ ও যুবলীগের যারা হামলায় জড়িত সবার শাস্তি দাবিও করেন সাদিক কায়েম। এদিন 2 মামলা জবানবন্দি দেন ডাকসু সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। আর গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য 18 ডিসেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে, খুনি হাসিনার তো রায় এসেছে, পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টারমাইন্ড ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার $32 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বৃহস্পতিবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $32.12 বিলিয়ন। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ হয়েছে $27.45 বিলিয়ন। এদিকে চলতি ডিসেম্বরের প্রথম 10 দিনেই প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় $129 কোটি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $109 কোটি 10 লাখ। সেই হিসেবে প্রবাসী আয় বেড়েছে 18%। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। একই সময়ে 411 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 404 জনে এবং শনাক্ত রোগী বেড়ে 99,493 জনে দাঁড়ালো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 50 জন, চট্টগ্রাম বিভাগে 61, ঢাকা বিভাগে 56, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 99, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70, খুলনা বিভাগে 26, ময়মনসিংহ বিভাগে 20, রাজশাহী বিভাগে 21, রংপুর বিভাগে 2 ও সিলেট বিভাগে 6 জন রয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনেরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এই সময়ে 464 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।